দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। নতুন করে আমাদের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের যে কর্মকাণ্ড কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, সেই ঘটনার প্রতি উত্তরে বাংলাদেশ এবার অ্যাগ্রেসিভ হচ্ছে। বাংলাদেশ এবার বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না, সেরকম মুভমেন্টে যাচ্ছে। সম্পর্কের অবনতি যখন একেবারেই দৃশ্যমান এবং সম্পর্কটা একেবারে তলানিতে যেতে যেতে আমার মনে হয় যে মাটি ফুঁড়ে নিচের দিকে যেতে শুরু করেছে, ঠিক সেই সময় ভারত তাদের সীমান্তে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই ধরনের লোমহর্ষক খবর দিচ্ছে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে বাংলাদেশি সীমান্তে জঙ্গি আনাগোনা শুরু হয়েছে, সেই কারণে তারা সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, সেরকম খবর তারা দিচ্ছে। কেন ভারতের এগুলো মনে হচ্ছে? কি ভাবছে তারা? কি হচ্ছে সীমান্তে? চলুন একটু জেনে দেখি ভারতীয় গণমাধ্যম কি বলার চেষ্টা করছে। যেটা বলার চেষ্টা করছে তারা, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। থাকবেন দর্শক। বলছিলাম ভারত তাদের সীমান্তে অর্থাৎ বাংলাদেশের এই দিক থেকে তারা তাদেরকে অনিরাপদ ভাবতে শুরু করেছে এবং জঙ্গিবাদের আনাগোনা শুরু হয়েছে, জঙ্গিবাদের উত্থান শুরু হচ্ছে, এরকম আশঙ্কাতে নতুন নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে তারা তাদের সীমান্তে, এবং সেটা ত্রিপুরাতে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে, সেই খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সিকিউরিটি টাইটেন্ড অ্যালং ত্রিপুরাজ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অ্যামিড মিলিটেন্ট মুভমেন্ট ইনপুটস। তার মানে জঙ্গিদের গতিবিধির খবরের প্রেক্ষিতে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর, খুবই খারাপ একটা বার্তা, আমাদেরকে খারাপ একটা সিগন্যাল দেয়া। কি বলছে এই খবরে? বলা হচ্ছে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সদস্যদের সম্ভাব্য চলাচলের ইঙ্গিত পাওয়ার পর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গতকালকে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাঠের অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কারবুক মহকুমার অধীনে নির্বাচিত সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। কারফিউ জারি করে দেওয়া হয়েছে, তার মানে পুরোপুরি রেড অ্যালার্ট জারি করেছে তারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা বিএনএসএস 2023-এর 163 ধারার অধীনে জারি করা এই কারফিউ 28 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। চিন্তা করা যায়। জেলা প্রশাসন জানিয়েছে যে জঙ্গিরা বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সদস্যদের সাথে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং শান্তি বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। কারফিউ আদেশের অধীনে কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যদের ব্যতীত আগ্নেয়াস্ত্র, লাঠি বা অন্যান্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদেরও কারফিউ বিধানের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র 300 মিটারের মধ্যে যারা আছে তাদের বাদ দিয়ে এই কারফিউ বলবৎ হবে। ত্রিপুরা বাংলাদেশের সাথে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, একটা বড় সীমান্ত ত্রিপুরাতে, এবং 3 দিক থেকে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত, যা সীমান্তবর্তী অপরাধ এবং অবৈধ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে গোমতী এবং ধলাই জেলাগুলি দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাথে সীমান্ত ভাগ করে নেয়, যেখানে দীর্ঘকাল ধরে অস্থিরতা বিরাজ করছে।
গত বছরের জুনে ত্রিপুরা পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পিসিজেএসএস এর 13 জন সদস্যকে আটক করে, যাদের মধ্যে 2 জন মহিলাও ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সাথে সশস্ত্র সংঘর্ষের সময় এই দলটি আহত হয় এবং চিকিৎসার জন্য ধলাই জেলার রায়েশাবাড়ি হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। পিসিজিএসএস এর পূর্বে শান্তিবাহিনীর সাথে যুক্ত ছিল একটি সশস্ত্র গোষ্ঠী, যারা চাকমা এবং মগদের মতো আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি সার্বভৌম পার্বত্য চট্টগ্রাম দাবিতে দীর্ঘ বিদ্রোহ চালিয়েছিল। 1997 সালের 2রা ডিসেম্বর পিসিজেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, যেটা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, পার্বত্য শান্তি চুক্তি যেটা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের অবসান ঘটেছিল। যদিও উপজাতীয় গোষ্ঠীগুলো বারবার অভিযোগ করে আসছে যে চুক্তির মূল ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে, যেখানে উপজাতীয় সংগঠনগুলি নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী সম্প্রদায়ের ওপরে আক্রমণের অভিযোগ করেছে। ভারতীয় চাকমা নেতারা এই অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার জন্য 1997 সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রাম এমনিই তো অস্থির। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমের নানা ধরনের উত্তেজক খবর আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সেই খবরের মাত্রা বর্তমান সরকারের আমলে অনেক বেশি বেড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন খুবই রাজনৈতিক সম্পর্ক বিশেষ করে খুবই খারাপ অবস্থায়, তখন ত্রিপুরার এই যে কারফিউ জারি করা তাদের সীমান্তে, এটা একটা রেড নোটিশ, একটা রেড অ্যালার্ট। এটা বাংলাদেশের জন্য একটা খুবই বিব্রতকর খবর যে বাংলাদেশের সীমানায় বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করছে। যখন আমরা ভারতের অন্য রাজ্যে এরকম ঘটনাও দেখেছি যে গত 3 মাসে তারা বেশ অন্তত 3000-এর বেশি পুশব্যাক করেছে। ভারতে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, আসামে এই ঘটনাটা আমরা দেখেছি, গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং সাথে সাথে পুশব্যাকের ঘটনা ঘটছে, যেটা 3 মাসে 3000-এরও বেশি পুশব্যাকের ঘটনা ঘটেছে। তার মানে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে, এর আগে আমরা দেখেছি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অন্তত 3 থেকে 4টি নতুন সামরিক ঘাঁটি ভারত তৈরি করেছে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা খুব একটা ভালো সিগন্যাল না। এই সিগন্যাল থেকে আমরা যত দ্রুত নিজেদেরকে সেভ করতে পারবো, যত দ্রুত এই সিগন্যালের আওতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, ততই আমাদের জন্য ভালো। সেই ক্ষেত্রে প্রয়োজন ভারতের সঙ্গে একটা গুড পলিটিক্যাল রিলেশন। সেটা আদৌ এই সরকারের আমলে সম্ভব হবে না, এই বার্তা ভারতীয় কর্তৃপক্ষ থেকে আমরা পেয়েছি। সেই কারণে আমাদের প্রত্যাশা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের আমলে অন্তত এই ব্যাপারগুলো থেকে আমরা এক ধরনের মুক্তি হয়তো পাবো। সর্বশেষ মুস্তাফিজকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার উদ্যোগের দিকে যাচ্ছে সরকার। যদিও আইপিএল যখন হবে, এপ্রিলে আইপিএল হবে, সেই আইপিএলের সময় এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের পরে হয়তো 15 তারিখের মধ্যেই নতুন সরকার শপথ গ্রহণ করবে। নতুন সরকার শপথ গ্রহণ করার পরে আইপিএল ব্যাপারে ভাবার যখন সুযোগ রয়েছে, তখন এই সরকারের অতি উৎসাহ এবং মুস্তাফিজ কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা তৈরি হওয়ার পেছনের কারণ অনুসন্ধান না করে নতুন করে উত্তেজনা ছড়ানো এবং ভারত বিরোধী নতুন নতুন বক্তব্য প্রদান করা সরকারের উপদেষ্টাদের, সেগুলো কতটা ওয়াইজ হচ্ছে, কতটা জ্ঞান প্রসূত বক্তব্য হচ্ছে, সেটাও একটা বড় বিষয়। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড স্বাধীন
স্বাধীন ক্রিকেট বোর্ডের ওপরে সরকারের হস্তক্ষেপ এটা কোনোভাবেই আইসিসি প্রত্যাশা করে না। ক্রিকেট বোর্ডের সাথে এই আলোচনাগুলো উপদেষ্টারা কিংবা সরকারের পক্ষ থেকে গোপনে করা উচিত ছিল, প্রকাশ্যে কোনো বিবৃতি না দিয়ে, প্রকাশ্যে কোনো বক্তব্য না দিয়ে। যেন মনে হয় যে ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিচ্ছে। যেমন মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড। সুতরাং সেই জায়গায় সরকারকে তারা জড়ায়নি, কিন্তু আমরা সেই টেকনিক্যাল পথে হাঁটছি না। আমরা সরকার সহ সবাই ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু আইসিসির দৃষ্টিতে খুবই বাজেভাবে পড়তে পারে এবং সাকিব আল হাসানকে দলে না নেওয়া, তাকে খেলতে না দেওয়া, এই ব্যাপারে সাকিবের সর্বশেষ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মানে পরে যখন শঙ্কা তৈরি হয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এক ধরনের নজরদারির প্রেক্ষাপটে খারাপ কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারে, তখন বোধহয় একের পর এক আমরা ক্রিকেটকে মানে আমাদের উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটকে বোধহয় অনিরাপদ করছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ এই সম্পর্কটা যে একেবারেই অস্বাভাবিক অবস্থায় গেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের 4 ঘন্টার সফরে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আলাপ চলছে। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমে ব্যাপক আলাপ হচ্ছে যে এই সফর মানে 4 ঘন্টার সফর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ না করা, এগুলো কি ইঙ্গিত বহন করে? তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎটি, বৈঠকটি ঠিক কতক্ষণের হয়েছে সে বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পোস্ট বা এস জয়শঙ্করের এক্স হ্যান্ডেলের পোস্ট কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পোস্টে সময়টা না জানা গেলেও এখন নানা সূত্র থেকে এমন কথা বলা হচ্ছে যে বৈঠকটি প্রায় 40 মিনিট লম্বা হয়েছিল। তো 40 মিনিটের এই বৈঠকে কি বার্তা নিয়ে এসেছিলেন এস জয়শঙ্কর? ভারত যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে, একটা মৃত্যুর এই শোকাবহ ঘটনাটিকে, ভারত বাংলাদেশ সম্পর্ক যে একটা চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছিল, মানে দুদেশেই হাইকমিশন অভিমুখে আন্দোলন চলছিল, বিক্ষোভকারীরা সমবেত হচ্ছিলেন। ভারতে তো রীতিমতো দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন শহরে বাংলাদেশের কনসুলার অফিসগুলোর সামনে হিন্দুত্ববাদীরা এমন মানে বিক্ষোভ আর হামলা করছিলেন যে বাংলাদেশের রীতিমতো কনসুলার সার্ভিস অর্থাৎ ভিসা সার্ভিস বন্ধ করে দিতে হয়েছিল। ভারত সরকারও যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে এই ডিএসকেলেশনের সুযোগ হিসেবে নিয়েছে সেটা কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের বুঝতে একেবারে অসুবিধা হচ্ছে না। কারণ একদিকে ভারত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়ার জন্যে প্রধানমন্ত্রী মোদির যে শোক বার্তা সেটা তার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠালেও অন্যদিকে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ওই বাংলাদেশ হাইকমিশনে শোক বই স্বাক্ষর করতে গেলেন, যার সামনে মানে হিন্দুত্ববাদীদের লাগাতার বিক্ষোভ আর আন্দোলন চলছিল এর কয়েকদিন আগ পর্যন্ত। কাজেই ভারত সরকারও যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক চাইছে, সম্পর্কটা একেবারে যে মানে মুখ দেখা দেখে বন্ধের পর্যায়ে চলে গেছে, সেই সম্পর্কটাকে আবার মানে দুই প্রতিবেশীর সম্পর্ককে আবার একটা উষ্ণ সম্পর্কে, একটা কার্যকরী সম্পর্কে পরিণত করতে চাইছে। এই ইঙ্গিতটা বুঝতে কোনো কূটনৈতিক পর্যবেক্ষকের কিংবা রাজনৈতিক পর্যবেক্ষকের একেবারে অসুবিধা হয় নাই। আরেকটা যে ইঙ্গিত বুঝতে এস জয়শঙ্কর যেভাবে তার সফরটা সাজালেন কিংবা এক্স হ্যান্ডেলে যে বার্তা দিলেন তা থেকে বুঝতে অসুবিধা হয় নাই, সেটা হচ্ছে
ভারত সরকার, মোদী সরকার সেই সম্পর্ক উন্নয়ন, সেই কার্যকরী সম্পর্ক স্থাপন একেবারেই ইউনূস সরকারের সঙ্গে করতে আগ্রহী নয়। এই সরকারের সঙ্গে যে সম্পর্ক করা যায় নাই, এই সরকারের সঙ্গে সম্পর্কটা যে ভেস্তে গেছে, এবং এই নির্বাচনের আগে এই সম্পর্ককে আর কার্যকরী করার চেষ্টা করে কিংবা কোনো রকম আলোচনার চ্যানেল খুলে যে কোনো লাভ নাই, সেটা কিন্তু এই সফরের মাধ্যমে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। কারণ দেখেন, উনি যখন এক্স হ্যান্ডেলে এই সফর সম্পর্কে মানে কেন এসেছেন ঢাকায় সে সম্পর্কে লিখলেন, সেখানেও তিনি লিখলেন তিনি এসেছিলেন তারেক রহমানের হাতে শোক, ভারতের জনগণের, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিতে, এবং তিনি সেখানে আশা প্রকাশ করেন যে ভারত মনে করে খালেদা জিয়া যে আদর্শ, যে নীতির ওপর ভর করে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন, সেটাকে মাথায় রেখে সেটাকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে ধরে সেটাকেই আদর্শ বিবেচনা করে আগামীতেও বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের পথ খুলে যাবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেলেন যে বাংলাদেশের হাই কমিশনে শোক বইয়ে স্বাক্ষর করতে, সেখানেও তিনি সেই একই কথা লিখে এলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং তিনি বললেন তারা আশা করেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর, গণতান্ত্রিক উত্তরণের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেই সরকার খালেদা জিয়ার সেই আদর্শ মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। যদি প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তাটা পড়েন, প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তাতেও তিনি সেই একই কথা লিখেছেন। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার যে অবদান, সেটা তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মনে করেন সেটাই একটা মাপকাঠি হতে পারে যার ভিত্তিতে তারেক রহমান সাহিবকে উদ্দেশ্য করে তার যে চিঠি লেখা, যেখানে তিনি প্রিয় তারিক রহমান সাহিব বলে উল্লেখ করেছেন এবং একটা ব্যক্তিগত চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্রকে, সেখানে তিনি কিন্তু সুস্পষ্টভাবে এই আশা প্রকাশ করেছেন যে তারা আশা করেন খালেদা জিয়ার সেই আদর্শের উপর ভর করেই বিএনপির আগামী নেতৃত্ব এগিয়ে যাবে। তার মানে পরিষ্কার ভারতের বার্তা, ভারত একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে যে সরকার গঠিত হবে ভারত প্রত্যাশা করছে, ভারত চাইছে, সেটা বিএনপি, এবং সেটা এক রকমের হয়তো ভারত যৌক্তিক বলে মনে করছে, কারণ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল যেহেতু, কাজেই বিএনপিকে যৌক্তিকভাবে আগামী নির্বাচনের বিজয়ী দল ধরে নিয়ে ভারত এই প্রত্যাশা করছে যে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আমলে যেমন ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, এবং ভারতের পত্রপত্রিকাগুলো পরিষ্কার লিখছেন যে শেখ হাসিনা আর খালেদা জিয়ার রাজনীতির প্রধান পার্থক্যটাই হচ্ছে একজনকে ভারতের মিত্র, আরেকজনকে ভারত বিরোধী রাজনীতিক হিসেবে বাংলাদেশে চিহ্নিত করা হয়। কাজেই এই ভারত বিরোধী রাজনীতিক হিসেবে উপমহাদেশে ভারত বাংলাদেশে পরিচিত যেই খালেদা জিয়া, যেই সাবেক প্রধানমন্ত্রী, তার সময়ও তো ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, ভারত সেটাই চাইছে। এস জয়শঙ্কর এই সফরের দুদিন বাদে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাসে ছাত্রদের সঙ্গে মত বিনিময়ে গেলেন, তখন সেখানে এক শিক্ষার্থী তাকে প্রশ্ন করলো যে এই যে মাত্র আপনি বাংলাদেশে ঘুরে এলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটার এখন যে অবস্থা, কি বার্তা নিয়ে ওখানে আপনি গিয়েছিলেন? মানে কৌতূহলটা ভীষণভাবে দানা বেঁধে উঠেছে, কারণ সম্পর্কটা যখন মুখ দেখাদেখি বন্ধের, তখন সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য শোক জানাতে যে ভারত উদ্যোগী হয়ে উঠল, ভারতের যে সুনির্দিষ্ট বার্তা আছে সেটা বুঝতে কিন্তু ভারত বাংলাদেশে কারো অসুবিধা হচ্ছে না। সেই শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বললেন যে কূটনীতিটা আসলে নির্ভর করে কমন সেন্স, মানে সাধারণ বিচার বুদ্ধি আর পলিশড বিহেভিয়ার, ভালো ব্যবহারের যে মান সেটার উপরে। এবং তিনি বললেন যে যে কোনো প্রতিবেশীর সঙ্গেই, ব্যক্তিগত পর্যায়েও প্রতিবেশীদের সঙ্গে যেমন তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, একসঙ্গে থাকা, সেটা যেমন একটা ভালো প্রতিবেশীর পরিচায়ক, তেমনি খারাপ প্রতিবেশী থাকলে
আসলে কিছু করার থাকে না। যেমন তিনি বললেন আমাদের ক্ষেত্রে, মানে ভারতের ক্ষেত্রে নাকি এস জয়শঙ্কর বলছেন, স্পষ্টত বললেন, যেমন আমাদের গুড নেইবার যেমন আছে, খারাপ নেইবারসও আছে। উনি সেখানে কিন্তু আমি মানে সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম তিনি সেখানে আমাদের খারাপ প্রতিবেশীরাও আছে বললেন, এবং তারপর বললেন যেমন ধরুন যদি ভারতের মানে যদি আমরা পশ্চিমের দিকে তাকাই, মানে যদি ভারতবাসী পশ্চিমের দিকে তাকায় তাহলে সেই খারাপ নেইবারের উদাহরণ দেখতে পাবে। মানে উনি সুস্পষ্টভাবেই পাকিস্তানের কথা উল্লেখ করলেন, এবং উল্লেখ করে তিনি বললেন যে এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না, কারণ ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট, ভারত ভালো প্রতিবেশী চায়, ভারত ভালো প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখতে চায় কমন সেন্স এবং ভালো আচরণের ভিত্তিতে, কিন্তু খারাপ আচরণ যদি প্রতিবেশী করে, তারা যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের চাষ ঘটায়, হিংসা বিদ্বেষের চাষ ঘটায়, তাহলে ভারত তার জনগণকে রক্ষা করবে। এবং সেখানেই শেষ করলেন না এস জয়শঙ্কর, তিনি বললেন যে খারাপ আচরণ করা হবে, সন্ত্রাসবাদ করা হবে ভারতের বিরুদ্ধে, আর ভারতের কাছ থেকে পানি চাওয়া হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু নদের যে পানি বন্টন চুক্তি বন্ধ করেছে ভারত পেহেলগাম হামলার পরে এপ্রিল থেকে, সেটার কথা উল্লেখ করে সেটা চলবে না, সন্ত্রাসবাদের বিনিময়ে পানি পাওয়া যাবে না। তার মানে ভারত নানা রকম অস্ত্র যে মানে নানা রকম কৌশল প্রয়োগ করে খারাপ নেইবারদেরকে যে সে শিক্ষা দেবে মোদী সরকার, ভারত সরকার, সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বললেন। বাংলাদেশের গঙ্গা যে পানি বন্টন চুক্তি, সেই পানি বন্টন চুক্তির মেয়াদ কিন্তু এবছর শেষ হচ্ছে। এই আলোচনাটা কিন্তু থেমে থাকেনি। গঙ্গা পানি বন্টন চুক্তির আলোচনা এই বছরেও 2 তারিখ থেকে আবারও 2 দেশের কর্মকর্তারা পানি মাপা শুরু করেছেন পরবর্তী পদক্ষেপের জন্য, সেটাও টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে ভারত সরকার এখনো বাংলাদেশের ক্ষেত্রে পানি বন্টন চুক্তি বন্ধ করে দেওয়ার মতো বা এ নিয়ে আলাপ বন্ধ করে দেওয়ার মতো কোনো ভূমিকায় যেতে চাইছে না। কিন্তু পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে ভারতের যে কর্মকর্তারা এসেছেন বাংলাদেশ অংশের পানি মাপতে, আবার বাংলাদেশ অংশের কর্মকর্তারা ভারতে গেছেন ভারত অংশের পানি মাপতে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু বলতে হয়েছে যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে এই ভারতীয় কর্মকর্তাদের জন্য বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। দুদেশের সম্পর্কটা তেমনই বৈরী হয়ে উঠেছে, এবং ভারত সরকার নানা ইঙ্গিতে সেই বৈরী পরিস্থিতিতে তারা একদিকে যেমন ইউনূস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় যাবে না সেটা নিশ্চিত এবং স্পষ্ট করতে চাইছে, যে কারণে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুলও যে এসে দেখা করে গেছেন জয়শঙ্করের সঙ্গে, জয়শঙ্কর কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটাকে তাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হিসেবে উল্লেখ করে কোনো বিবৃতি দেয় নাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার একটা সৌজন্য সাক্ষাৎ, সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেটারও তারা কোনো উল্লেখ করে নাই। ভারত পুরো সফরটিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সফর হিসাবে দেখাতে চেয়েছে। ভারত পুরো সফরটিকে এই বার্তা, ওই 40 মিনিটের বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার আর কি কি আলাপ হয়েছে তা পরিষ্কার না হলেও, এই যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সে নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ওই গুড নেইবারলিনেস, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কটা আবারও চালু হবে, সেই আশাবাদের কথা কিন্তু এস জয়শঙ্কর শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে আইআইটি মাদ্রাসেও উল্লেখ করেছেন যে তার ওই সফরের সবচেয়ে বড় বার্তা এবং আশাবাদ ছিল সেটা। কাজেই ভারত
এই ইঙ্গিতগুলো দিতে চাইছে। ভারতের ইঙ্গিত সম্ভবত এতেও স্পষ্ট হয়েছে যে বৈরী সম্পর্কটা নিয়েও যে কোনো রকম রাগঢাক রাখতে চাইছে না, সেটা বোঝাতেই সম্ভবত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ পড়তে হলো কলকাতা নাইট রাইডার্স দল থেকে। সরাসরি ঊর্ধ্বতন মহলের চাপে, শীর্ষ কর্মকর্তাদের চাপে, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর নির্দেশনায় এই কাজটি করতে হয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। কাজেই নিশ্চিতভাবে এটাও ভারত সরকারেরই সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার তিনি ভারতের এই জনপ্রিয়তম লিগটিতে খেলতে পারবেন না। কাজেই সম্পর্ক উন্নয়ন ভারত চাইছে, সেটা চাইছে আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে। আর ভারত সম্ভবত প্রত্যাশা করছে সেই সরকারের প্রধান হবেন তারেক রহমান। কাজেই সেই আলাপই সম্ভবত দুই নেতা করেছেন ঢাকায় ওই বৈঠকে।